আবারও কি ইরানে হামলা? এবার হামলা হলে তবে তারা কেউ জীবিত ফিরবে না। 33 বছর পর আলোচনার টেবিলে চিরশত্রু ইসরায়েল লেবানন। শান্তি আলোচনা নাকি নতুন যুদ্ধের প্রস্তুতি? যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না, বলছেন ট্রাম্প। জানাবো ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে উদ্যোগ শুরু। এবং সর্বশেষ জানাবো ইরান হামলায় যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্রের পুরো মজুদ শেষ, বেসামরিক হতাহত নিয়ে বিতর্ক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমির বুকে আবারও কি রণদামাবা বাঁচতে চলেছে? এবার কি আরও ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সম্প্রতি এই সমর বিশেষজ্ঞদের বিশ্লেষণে উঠে এসেছে এক শিউরে ওঠার মতো চিত্র। মার্কিন মেরিন সেনারা হয়তো শিগগিরই ইরানের সমুদ্র সৈকতে অবতরণ করতে পারে, তবে বাস্তবতা কঠিন। ইরানি ভূখণ্ডে নামলে মার্কিন সেনারা অক্ষত অবস্থায় ফিরতে পারবে কিনা উঠছে সেই প্রশ্ন। পরিকল্পনায় আছে আমেরিকার দুর্ধর্ষ নেভি সিল সমুদ্রের তটরেখা প্রস্তুত করবে আর আকাশ থেকে ঝাঁপিয়ে পড়বে 82তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপাররা। আপাত দৃষ্টিতে এই আক্রমণ সফল মনে হলেও এর পরের দৃশ্যপট হতে পারে ভয়াবহ। সমরবিদদের মতে ইরানি ভূখণ্ডে প্রবেশ করা যতটা সহজ, সেখান থেকে বেঁচে ফেরা ততটাই কঠিন। বিশ্লেষকদের আশঙ্কা মার্কিন সেনারা পা রাখার সাথে সাথেই তেহরান তার ভান্ডারে থাকা হাজার হাজার ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে পাল্টা আঘাত হানবে। মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি, স্যাটেলাইট টার্মিনাল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হবে ইরানের প্রধান লক্ষ্যবস্তু। এটি আর সাধারণ যুদ্ধ থাকবে না, বরং পরিণত হবে এক দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য এটি একটি চরম রাজনৈতিক অগ্নিপরীক্ষা। মার্কিন সাধারণ নাগরিকরা হয়তো এখনই ইরানের মাটিতে সরাসরি যুদ্ধ দেখতে প্রস্তুত নয়। বিশেষ বাহিনীর মাধ্যমে পরিচালিত এই অভিযানে যদি লাশের সারি দীর্ঘ হয়, তবে হোয়াইট হাউসের জন্য জনসমর্থন ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে। প্রশান্ত মহাসাগরের বুকে মার্কিন মেরিনদের কঠোর মহড়া সেই যুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে। 11তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের জওয়ানরা M27 রাইফেল হাতে প্রস্তুত। তাদের লক্ষ্য পরিষ্কার, মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক নিশ্চিত করা। কিন্তু তাদের মূল পরীক্ষার ক্ষেত্র হতে পারে পারস্য উপসাগরের রুক্ষ উপকূল। ইরানের সামরিক কৌশল বেশ চতুর। তারা হয়তো শুরুতে মার্কিন বাহিনীকে সমুদ্র সৈকতে পা রাখতে দেবে, কোনো বাধাই দেবে না। কিন্তু যখনই মার্কিন সেনারা মূল ভূখণ্ডের গভীরে প্রবেশ করবে, তখনই শুরু হবে আসমানি কড়কড়ানি। ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন ধেয়ে আসবে মার্কিন আকাশ প্রতিরক্ষা ভেদ করে। সম্প্রতি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যা ঘটেছে তা মার্কিন প্রতিরক্ষা বিভাগকে ভাবিয়ে তুলেছে। ইরানের ড্রোন হামলায় আমেরিকার গর্ব E-3 সেন্ট্রো বিমান এবং একাধিক KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান প্রমাণ করেছে যে তারা আকাশে নয়, বরং মাটিতেই মার্কিন বিমান শক্তি ধ্বংস করতে পারদর্শী। মার্কিন সামরিক নীতি নির্ধারকরা জানেন যে কোনো স্থল অভিযানের আগে আকাশপথের পূর্ণ নিয়ন্ত্রণ বা এয়ার ডমিন্যান্স প্রয়োজন। কিন্তু ইরানের ভূখণ্ড, মিসাইল লঞ্চার এবং কামিকাজের ড্রোনগুলো এমনভাবে লুকানো যে সেগুলোকে পুরোপুরি নিশ্চিহ্ন করা প্রায় অসম্ভব। এটি মার্কিন বাহিনীর জন্য এক বড় মরণ ফাঁদ হতে পারে। যুদ্ধের ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যোগাযোগ বা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। ইরানের মূল টার্গেট হবে মেরিনদের এই যোগাযোগ কেন্দ্রগুলো। যদি একবার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া যায়, তবে সাগরের মাঝখানে থাকা নৌবাহিনীর সাথে স্থল সেনাদের সমন্বয় ভেঙে পড়বে, যা আক্রমণকারী বাহিনীকে সম্পূর্ণ অন্ধ করে দেবে। শুধু ইরান নয়, বাহরাইনে থাকা মার্কিন স্যাটেলাইট টার্মিনাল এবং পুরো মধ্যপ্রাচ্যের আর্লি ওয়ার্নিং রাডারগুলো এখন ইরানের নিশানায়। প্যাট্রিয়ট কিংবা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই বিশাল ড্রোন বহর ঠেকানো যাবে কিনা তা নিয়ে খোদ পেন্টাগনের ভেতরেই চলছে চুলচেরা বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা। 3 দশক পর মুখোমুখি বসেছে ইসরায়েল ও লেবানন। কিন্তু প্রশ্ন একটাই, এই আলোচনার টেবিলে কি আদৌ নিয়ন্ত্রণ আছে মাটির বাস্তবতার উপর? কারণ দক্ষিণ লেবাননের মাটিতে যে শক্তি বাস্তবতা নির্ধারণ করে তা কোনো রাষ্ট্র নয়, তা হলো হিজবুল্লাহ। আমেরিকা যাকে সন্ত্রাসী বলে, সেই শক্তিকেই লেবাননের একাংশ দেখে প্রতিরোধের প্রতীক হিসেবে। তাহলে ওয়াশিংটনের এই আলোচনায় কি সত্যিই শান্তির পথ খুলছে, নাকি এটি নতুন করে চাপ প্রয়োগের কৌশল?
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর মধ্যস্থতায় শুরু হয়েছে এই আলোচনা। লক্ষ্য লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান থামানো এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করা। কিন্তু এখানেই রয়েছে বড় প্রশ্ন, যে শক্তি দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে তারা কি আমেরিকার শর্তে নিজেদের অস্ত্র নামিয়ে রাখবে? হিজবুল্লাহ জানিয়েছে ওয়াশিংটনের যে কোনো সমঝোতা তাদের জন্য বাধ্যতামূলক নয়, যে সিদ্ধান্তই হোক তারা তা মানতে বাধ্য নয়। এখানে স্পষ্ট হয়ে যায় লেবাননের সরকার ও মাঠের বাস্তবতার মধ্যে রয়েছে বড় ব্যবধান। কারণ লেবাননের রাষ্ট্রীয় ক্ষমতা সীমিত হলেও হিজবুল্লাহ একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক বাস্তবতা। ইসরায়েল বলছে তাদের লক্ষ্য অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি মূলত হিজবুল্লাহর প্রভাব কমানোর চেষ্টা, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের জন্য একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। তবে প্রশ্ন হচ্ছে 2006 সালের যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সংঘাত, কখনো কি সামরিকভাবে হিজবুল্লাহকে দমাতে পেরেছে ইসরায়েল? এই পুরো সমীকরণের কেন্দ্রে রয়েছে ইরান। হিজবুল্লাহকে রাজনৈতিক ও সামরিকভাবে সমর্থন দেয় তেহরান। অর্থাৎ লেবানন ইসরায়েল আলোচনা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মূলত একটি বড় আঞ্চলিক শক্তির লড়াই। একদিকে ইসরায়েল আমেরিকা, অন্যদিকে ইরান সমর্থিত প্রতিরোধক্ষ। এই কূটনৈতিক টেবিলের বাইরে বাস্তবতা ভয়াবহ। লেবাননে ইসরায়েলি হামলায় 2000-এর বেশি মানুষের প্রাণহানি। লেবানন বলছে প্রথমে যুদ্ধবিরতি, তারপর যে কোনো আলোচনা, কারণ মানবিক সংকট এখন সবচেয়ে বড় বাস্তবতা। তাহলে এই আলোচনা কতটা কার্যকর? যদি হিজবুল্লাহ এই চুক্তি না মানে তাহলে এটি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে, আর যদি আমেরিকা ইসরায়েল চাপ বাড়ায় তাহলে সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। 3 দশক পর আলোচনার টেবিল বসেছে, কিন্তু বাস্তবতা বলছে মধ্যপ্রাচ্যে শান্তির চাবিকাঠি ওয়াশিংটনের টেবিলে নয়, বরং মাটির প্রতিরোধ শক্তির হাতেই। হিজবুল্লাহ যদি এই সমঝোতা প্রত্যাখ্যান করে তাহলে এই আলোচনা ইতিহাসে হয়তো আরেকটি ব্যর্থ কূটনৈতিক অধ্যায় হিসেবে লেখা থাকবে। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছে না, বলছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে জানিয়েছেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা ভাবছেন না। তার মতে এর প্রয়োজন হবে না। নতুন করে ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, আমি যুদ্ধবিরতি বৃদ্ধির কথা ভাবছি না, এমনকি আমি এটাকে প্রয়োজনীয় মনে করছি না। আমার মনে হয় আগামী 2 দিনে আপনারা সাধারণ কিছু দেখতে পাবেন। সত্যিই আমি তাই বিশ্বাস করি। যুদ্ধ শেষের দিকে আসায় একটি সমঝোতামূলক চুক্তিকে সেরা বিকল্প হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও বলেন, একটি চুক্তি হলে তা ইরানকে পুনর্গঠনের সুযোগ দেবে। দেশটির শাসন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার দাবিও করেন তিনি। যাই হোক না কেন, আমরা চরমপন্থীদের সরিয়ে দিয়েছি। উল্লেখ করে ট্রাম্প বলেন, আলোচনা চললেও যুদ্ধ এখন শেষের কাছাকাছি। ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে উদ্যোগ শুরু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংবিধানের 25তম সংশোধনীর অধীনে পদ থেকে সরানোর লক্ষ্যে একটি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে হাউস ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাটদের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কিছু বক্তব্য ও কর্মকাণ্ড তার শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। বিশেষ করে ইরানকে ঘিরে তার কঠোর হুমকি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে যীশু খ্রিস্টের সাথে তুলনা করার বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সাবেক সিআইএ পরিচালক জন ব্রেনান সহ অনেক ডেমোক্র্যাট আইন প্রণেতা মনে করছেন 79 বছর বয়সী ট্রাম্প এখন আর দেশ পরিচালনার জন্য উপযুক্ত নন। জেমি রাস্কিন এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন পুরো সভ্যতা ধ্বংসের হুমকি দেন, মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং নিজেকে যিশুর সাথে তুলনা করেন, তখন তার উপর জনগণের আস্থা নজিরবিহীন কমে যায়। এটি এখন জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রস্তাবিত এই বিলে আরো 50 জন ডেমোক্র্যাট আইন প্রণেতা সহ পৃষ্ঠপোষকতা করেছেন। এই কমিশনের কাজ হবে প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনে অক্ষম কিনা তা নির্ধারণ করা। কমিটি রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের দ্বারা মনোনীত 4 জন সাবেক নির্বাহী কর্মকর্তা এবং 8 জন চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞ সহ মোট 17 জন সদস্য রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ইরান হামলায় যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্রের পুরো মজুদ শেষ, বেসামরিক হতাহত নিয়ে বিতর্ক। ইরানের উপর সাম্প্রতিক হামলার শুরুতেই যুক্তরাষ্ট্র তাদের নতুন প্রিসিপশন স্ট্রাইক মিসাইল এর সম্পূর্ণ মজুদ ব্যবহার করে ফেলেছে বলে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা। এই তথ্য প্রকাশের পর অস্ত্রটির ব্যবহার, কার্যকারিতা এবং বেসামরিক হতাহতের অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা জিমি অ্যাটার ওকালাহোমায় এক সামরিক সিম্পোজিয়ামে বলেন, সংঘাতের শুরুতে নতুন ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি ইউনিট তাদের সব PRSM ব্যবহার করতে ফেলে। পরে নতুন সরবরাহ আসতে শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন। তার দাবি, এই সংঘাতের ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে এবং অতিরিক্ত
অতিরিক্ত পরীক্ষার প্রয়োজন নেই, তবে এই দাবির বিপরীতে উঠে এসেছে গুরুতর অভিযোগ। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের লামের্ট শহরে একটি স্কুল ও স্পোর্টস হলে হামলায় অন্তত 21 জন নিহত হন, যেখানে PRSM ব্যবহারের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী হামলায় ব্যবহৃত অস্ত্রটির বৈশিষ্ট্য PRSM এর সঙ্গে মিলে যেতে পারে। অন্যদিকে পেন্টাগন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে ওই দিন লামের্টে তারা কোনো হামলা চালায়নি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে হামলায় ব্যবহৃত অস্ত্রটি ইরানের তৈরি। হোভেজেহ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সঙ্গে মিল রয়েছে, তবে পুনর্মূল্যায়নে দ্য নিউ ইয়র্ক টাইমসে জানিয়েছে হামলায় ব্যবহৃত অস্ত্রে হোভেজেহ ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অনুপস্থিত ছিল, যা এটিকে PRSM হওয়ার সম্ভাবনাকে আরো জোরালো করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।